ও মা দেখো না, আমি আমার স্কুলের ব্যাগের মধ্যে চকলেট লুকিয়ে রেখেছিলাম, আর এই মোটা মোষ আমার চকলেট চুরি করে খেয়ে নিয়েছে। কি রে দিদি, আমি তোকে কতবার বলেছি তুই আমার জিনিসে লোভ দিবি না? তুই এত খাস তবুও কি তোর পেট ভরে না? দিনের পর দিন তুই একেবারে মোষের মতো দেখতে হয়ে যাচ্ছিস। আমাদের তো ভয় করে একদিন তুই আমাদেরকে এই বাড়ি সমেত গিলে না ফেলিস। মা, তোমরা কবে এই মোটা মোষকে এই বাড়ি থেকে বিদায় করবে বলো তো? এই চন্দনা, তুই কিন্তু একদম আমাকে মোষ বলে ডাকবি না বলে দিলাম। আমার নাম অর্পিতা, আর আমি এত সুন্দর দেখতে, তারপরেও তোরা আমাকে মোষ বলে ডাকিস কেন বলতো? চন্দনা, তুই চিন্তা করিস না মা, আমি খুব তাড়াতাড়ি তোর দিদির বিয়ে দেব। আমাদের বাড়িতে কিছুদিন আগে তোর বাবার এক বন্ধুর ছেলে এসেছিল, তার নাম হলো সুরজিৎ। ওই সুরজিৎ অর্পিতাকে পছন্দ করেছে, তাই আমরা খুব তাড়াতাড়ি অর্পিতার বিয়ের ব্যবস্থা করব। মা, তুমি তাহলে আর এক সেকেন্ডও সময় নষ্ট করো না, কারণ এরকম মোষের মতো দেখতে মোটা মেয়েকেও যে কোনো ছেলে পছন্দ করতে পারে এটা আমার ধারণার বাইরে। আমার মনে হচ্ছে ছেলেটার নিশ্চয়ই চোখে কোনো প্রবলেম আছে, সেই জন্যই তো দিদির মতো একটা মোটা মোষ মেয়েকে পছন্দ করেছে। তোমরা তাড়াতাড়ি দিদির বিয়ে দিয়ে দাও, কারণ ওই ছেলেটা যদি জানতে পারে দিদি এরকম মোষের মতো বেশি বেশি খাবার খায়, তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই দিদির বিয়ে ভেঙে যাবে। মা, তুমি দেখছো এই আমার থেকে বয়সে ছোট হয়েও আমাকে মোষ মোষ বলে ডাকছে, আর তুমি তো কিছু বলছো না। বোন, আমি মোটা হলেও আমি কিন্তু দেখতে খুব সুন্দর, সেই জন্যই তো সুরজিৎ আমাকে পছন্দ করেছে। আর আমি বেশি বেশি খাই বলে তোরা আমাকে রাগাস, তাই না? দেখবি আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাব, তারপর তোরা শান্তি পাবি। এই বলে অর্পিতা সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সুরজিতের সঙ্গে অর্পিতার বিয়ে হয়। আর বিয়ের পর অর্পিতা শ্বশুর বাড়িতে চলে যায়, আর সবাই মিলে নতুন বৌমার সঙ্গে আলাপ পরিচয় করে। আর যেহেতু অর্পিতা সেই বাড়িতে নতুন, তাই সে সবার সঙ্গে প্রচন্ড পরিমাণে নম্রভদ্র ব্যবহার করে। জানো বৌমা, তুমি মোটা বলে আমরা সবাই মিলে সুরজিৎকে প্রথমে খুব বকাবকি করছিলাম যে তুই আর অন্য কোনো মেয়ে খুঁজে পেলি না, এরকম একটা মোটা মেয়েকে পছন্দ করলি। কিন্তু পরে তোমার নম্র ভদ্র ব্যবহার দেখেই কিন্তু আমরা তোমাকে পছন্দ করেছি। আসলে মানুষের ব্যবহারটাই তো ভালো হওয়া দরকার, রূপ নিয়ে কি হবে বলো তো? হ্যাঁ মা, অর্পিতার মিষ্টি ব্যবহারের জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। আচ্ছা মা, অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের খাবারটা দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আমাকে আবার অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, রান্না তো হয়ে গেছে, তুই এক কাজ কর, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। খুব শীত পড়েছে তো, আজকে বাইরে বসে খাওয়া দাওয়া করার দরকার নেই, আজকে ঘরে বসেই খাওয়া দাওয়া করে নিবি। যা বাবা, তুই বৌমাকে নিয়ে যা, আমি খাবার নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু নতুন বৌমার জন্য স্পেশাল খাবার রান্না করা হয়েছে। এই বলে রানী দেবী রান্নাঘরে চলে যায়, আর সুরজিৎ তার নতুন বউকে নিয়ে ঘরে যায়। আর খাওয়া দাওয়ার কথা শুনি অর্পিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে, তাই সে অত্যন্ত অধৈর্যের সঙ্গে খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রানী দেবী গরম গরম ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড় ইত্যাদি খাবার নিয়ে চলে আসে। বাবা সুরজিৎ, তুই বৌমার পাতে ততক্ষণ খাবার তুলে দে, বৌমা এখন এই বাড়িতে নতুন, এমনিতেই বৌমাকে দেখে খুবই লাজুক বলে মনে হয়, তাই বৌমা পেট ভরে নাও খেতে পারে। তুই জোর করে তোর বউকে বেশি করে খাবার খাইয়ে দে, আমি রান্নাঘর থেকে একবার রসগোল্লাটা নিয়ে আসছি। এই বলে রানী দেবী রান্নাঘরে চলে যায়, আর সুরজিৎ এবার তার বউয়ের পাতে খাবার পরিবেশন করতে শুরু করে। যা দেখে অর্পিতা বলে, আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে এরকম আলাদা করে খাবার পরিবেশন করতে হবে না, তোমার মা এত ছোট প্লেট দিয়েছে, এত ছোট প্লেটে আবার খাবার খাওয়া যায়? আমি এমনি এমনি খাবারগুলো খেয়ে নিচ্ছি, আমার চামচ কিংবা প্লেটের দরকার নেই। সুরজিৎ কিছু বলতে যাবে তার আগেই অর্পিতা গপ গপ করে খাবার খেতে শুরু করে দেয়। এমনকি মাত্র কয়েক মিনিটের মধ্যেই অর্পিতা বড় বড় পাত্রে সমস্ত খাবার খেয়ে শেষ করে ফেলে। আর যা দেখে সুরজিৎ একেবারে চমকে ওঠে। সুরজিৎ বিশ্বাস করতে পারে না তার নতুন বউ এরকম ভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এত পরিমাণ খাবার খেয়ে শেষ করে দিতে পারে। আরে অর্পিতা, এ তুমি কি করলে? তুমি এত খাবার মাত্র কয়েক মিনিটের মধ্যে কিভাবে খেয়ে নিলে? তুমি তো আমাকে কিছুই খেতে দিলে না। না না, এটা হতে পারে না, আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? আমার তো পেটই ভরেনি, আমার আরো খাবার চাই। তোমার মাকে বলো আমার জন্য আরো অনেক অনেক খাবার নিয়ে আসতে। আমার পেটের তো একটা অংশ এখনো পর্যন্ত ভর্তি হয়নি। আমি যখন বাড়িতে থাকতাম তখন আমার মা আমাকে এত বড় বড় হাঁড়িতে করে খাবার খেতে দিত।
অর্পিতার কথা শুনে সুরজিৎ একেবারে আকাশ থেকে পড়ে। আর এমন সময় সুরজিৎ কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অর্পিতা, তুমি আস্তে কথা বলো, তুমি এখন এই বাড়ির নতুন বউ। যদি কেউ জানতে পারে যে তুমি এরকম ভাবে মুহূর্তের মধ্যে গাদা গাদা খাবার খেয়ে শেষ করে ফেলেছো, তাহলে তোমাকে দেখে সবাই তো খারাপ ভাববেই, আর তার সাথে আমারও অসম্মান হবে। ইস, কি লজ্জার ব্যাপার, তুমি আবার এত খাবার খাওয়ার পর বলছো আরো খাবার চাই তোমার, আর তোমাকে খাবার খেতে হবে না। না না, আমার আরো খাবার চাই, আমার প্রচন্ড খিদে পাচ্ছে। পেট ভরে খাবার না খেলে আমি কিছুতেই ঘুমাতে পারবো না। আমি তোমাকেও ঘুমাতে দেব না বলে দিলাম। তোমার মায়ের কাছ থেকে খাবার চাইতে তুমি লজ্জা পাচ্ছ, তাই তো? ঠিক আছে, আমি নিজেই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে খাবার চেয়ে নিচ্ছি। মা, মা। না না অর্পিতা, প্লিজ চুপ করো, তুমি এখন নতুন বউ, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি এত খাই খাই করো না। এমনিতেই তোমার মতো মোটা মেয়েকে আমার পরিবারের কেউ মেনে নিচ্ছিল না, তারপর সবাই যদি জানতে পারে তুমি এরকম মোষের মতো খাবার খাও, আমাদের তো মান সম্মান থাকবে না। আমি দেখছি কি করে তোমার খাবারের ব্যবস্থা করা যায়। এমন সময় সেখানে সুরজিতের মা রানী দেবী চলে আসে, আর সে খাবারের সমস্ত বড় বড় পাত্র ফাঁকা অবস্থায় দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমন সময় সুরজিতের দুই বোন এবং তাদের বাবাও সেখানে চলে আসে। কিরে সুরজিৎ, এত খাবার কি হলো? আমি তো সবাইকে ডাকতে গিয়েছিলাম, ভাবলাম ঠান্ডার মধ্যে বাইরে বসে খাওয়া দাওয়া করে কোনো লাভ নেই, তাই পিয়ালিকে আমি বিছানা নিয়ে আসতে বললাম মেঝেতে পেতে আমরা সবাই খাওয়া দাওয়া করব বলে। আর তারপর আমি রান্নাঘরে গেলাম মিষ্টি নিয়ে আসতে, এরই মধ্যে সব খাবার শেষ হয়ে গেল কিভাবে? সুরজিৎ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে তার পরিবারের সামনে মিথ্যা কথা বলতে শুরু করে। কি বলছো কি মা? তুমি বলবে তো যে এখানে আমাদের সবার জন্য খাবার রাখা ছিল? আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আর অর্পিতাকে খাবার খাওয়ার জন্য দিয়েছো, আর আমার যেহেতু প্রচন্ড খিদে পেয়েছিল তাই আমি একাই সব খাবার খেয়ে ফেলেছি। বিয়ের চাপে পড়ে 2-3 দিন ধরে আমি তো ঠিক মতো খেতেও পারিনি, আর ফ্রাইড রাইসটা এতই ভালো হয়েছিল যে যখনই খাওয়া শুরু করলাম আর নিজেকে আটকাতেই পারলাম না। এখন দেখো না, অর্পিতা তো কিছুই খেতে পারলো না। সুরজিতের কথা শুনে তার বাড়ির সকলে একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছিস কি তুই? তোর এত খিদে পেয়েছিল যে তুই একাই 6 জনের খাবার খেয়ে শেষ করে ফেললি? এমনকি তুই নতুন বৌমাকে একটুও খাবার খেতে দিলি না? এ বাবা, সবে মাত্র তুই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি, আগে তোর বউকে খাওয়াবি তা নয়, তুই আগে নিজেই কারি কারি খাবার গিলে ফেললি। সত্যি দাদা, তোর কাণ্ড কারখানা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এখন তো এই ঠান্ডার মধ্যে আমাদেরকে আবার রান্না করতে হবে। আমরা না হয় এখন জলমুড়ি খেয়ে শুয়ে পড়তে পারতাম, কিন্তু বৌদি তো এই বাড়িতে নতুন, বৌদিকে তো আর জলমুড়ি খেতে দেওয়া যায় না, বল? সরি রে বোন, আমি সত্যিই বুঝতে পারিনি যে আমাদের সবার খাবার একসাথে রাখা ছিল। অর্পিতা, তুমিও প্লিজ কিছু মনে করো না। বোন, তুই প্লিজ আর একবার রান্না কর না প্লিজ। সে না হয় ঠিক আছে, আমি একটু কষ্ট করে বৌদির জন্য আরেকবার রান্না করব, কিন্তু তুই একবার ভাবতে পারছিস তোর নতুন বউ তোকে নিয়ে কি ভাবছে? বৌদি তো তোকে পেটুক মনে করছে। বৌদি, আমার দাদাকে তুমি খারাপ ভেবো না কেমন? আমার দাদা কিন্তু অন্যান্য সময় খুব কম পরিমাণে খাবার খায়, কিন্তু আজকে দাদাকে এত খাবার খেতে দেখে আমরা সবাই অবাক। এ আমি কি বিপদে পড়লাম, সবার খাবার বউ খেয়ে ফেলেছে আর এখন সবার কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। কিন্তু সবাই যখন আসল সত্যি জানতে পারবে যে অর্পিতা কত বড় পেটুক, তখন যে কি হবে উপরবালাই জানে। আমার তো মনে হচ্ছে অর্পিতাকে বিয়ে করে আমি বড্ড ভুল করে ফেলেছি। কিছুক্ষণের মধ্যে সুরজিতের দুই বোন আবার নতুন করে খাবার রান্না করতে চলে যায়, আর এবার রানী দেবী শুধুমাত্র তার নতুন বৌমার জন্য প্লেটে করে খাবার নিয়ে আসে। নতুন বৌমা, কেউ আর এখানে খাবার খেতে আসবে না বলছে, সবাই বাইরে খেতে বসে পড়েছে। আসলে অনেক রাত হয়েছে তো, তাই সবার খুব খিদে পেয়েছে, তুমিও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? এই বলে রানী দেবী সেখান থেকে চলে যায়, আর শাশুড়ি মা চলে যাওয়া মাত্রই অর্পিতা আবার খাবার খেতে শুরু করে। সুরজিৎ, তোমার মা কতটা কিপটে দেখেছো? এত সামান্য ভাত দিয়েছে, 2-3 বার খেলেই তো শেষ হয়ে যাবে। বলো আমাকে এরকম কতদিন পর্যন্ত আধ পেটা খেয়ে থাকতে হবে শুনি? কাল থেকে কিন্তু তুমি আমার পেট ভরি খাবার খাওয়ার ব্যবস্থা করবে, তা না হলে আমি সবাইকে সত্যি কথা বলে দেব। আমার কিন্তু সবাইকে সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, সবাই জানবে আমি কতটা পরিমাণে খাবার খাই, তারপরেই তো সবাই আমাকে পেট ভরি খাবার খেতে দেবে। এই চুপ করো, তুমি 6 জনের খাবার একা খেয়ে শেষ করে ফেলেছো আর এখনো বলছো যে তোমার খাবার কম পড়েছে। তুমি ভুলে যাচ্ছ এখন পর্যন্ত আমি খাবারের একটা দানাও মুখে তুলতে পারিনি। আজকে তোমার জন্য আমাকে না খেয়ে থাকতে হবে। চুপ করে খেয়ে ঘুমিয়ে পড়ো, তারপর কালকে কি হবে দেখা যাবে। তুমি যে এত মোটা কেন সেটা আমি এখন বুঝতে পারছি। এই, তুমি আমাকে মোটা বলবে না বলে দিলাম। আমাকে কেউ মোটা বললে আমার খুব খারাপ লাগে। ওরে বাবা, মোটাকে মোটা বলবো না তো কি বলবো? তোমাকে শুধু মোটা নয়, তোমাকে মোষ বলা দরকার, মোষ। বিয়ের আগে আমার মা বোন সবাই বলেছিল মোটা মেয়ের অনেক বেশি বেশি খাবার খায়, কিন্তু আমি সবাইকে বলেছিলাম যে মোটা হলেই যে মানুষ বেশি খাবার খায়, এটা একদমই ভুল ধারণা। এখন দেখছি আমার পরিবার ঠিক কথাই বলেছিল, আমি ভুল ছিলাম। এভাবে সেই রাতটা কোনো রকমে কাটে, আর পরের দিন সকাল হতে না হতেই অর্পিতা আবার খাবার খাওয়ার জন্য চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সুরজিতের দুই বোন অর্পিতাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে আসে।
বৌদি বাইরে চলো, ব্রেকফাস্ট করবে, মা তোমাকে ডাকছে। এখন তুমি নতুন বউ বলে তোমার কিন্তু অতিথি আপ্যায়ন চলবে। আমাদের বাড়িতে আবার একটা নিয়ম আছে, নতুন বৌমাকে কমপক্ষে 21 দিন কোনো কাজ করতে দেওয়া হয় না। তাই 21 দিন পর্যন্ত তুমি আরাম করে নাও। আর কি রে দাদা, তুই খাবি তো, নাকি কালকে রাতের খাবার এখনো হজম করতে পারিসনি? কালকে তুই যে পরিমাণে খাবার খেলি, বাবারে বাবা। এই বেশি বকিস না, তুই যা, আমি তোর বৌদিকে নিয়ে একটু পরে যাচ্ছি। এই শুনে পিয়ালি এবং তার ছোট বোন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দেখো অর্পিতা, তুমি বাইরে গিয়ে দয়া করে খাবার নিয়ে চিৎকার চেঁচামেচি করবে না। তোমাকে যা খাবার দেবে তুমি সেই খাবার খেয়ে ঘরে চলে আসবে। আমি তোমার পায়ে পড়ি, দয়া করে কেউ যাতে জানতে না পারে যে তুমি অনেক বেশি খাবার খাও। তুমি ব্রেকফাস্ট করে চলে আসবে, তারপর আমি অনলাইন থেকে খাবার অর্ডার করে তোমাকে খাওয়াবো। তোমার যখন খিদে পাবে তুমি আমাকে বলবে, কিন্তু দয়া করে আমার বাড়ির কারোর কাছে তুমি খাবার চাইবে না প্লিজ। সুরজিতের কথা অর্পিতা ভালোই মেনে নেয়। নিজের শ্বশুর বাড়িতে সবার সামনে বসে খাওয়া দাওয়া করার পরও সুরজিৎকে আবার অনলাইন থেকে খাবার অর্ডার করে তাকে খাওয়াতে হয়। আর সুরজিৎ একটা জিনিস লক্ষ্য করে, অর্পিতা সারাদিনের মধ্যে প্রায় সব সময় কিছু না কিছু একটা খাবার খেতে চায়। আর অর্পিতাকে এরকম সব সময় খাবার খেতে দেখে সুরজিতের বিষয়টা প্রচন্ড পরিমাণে অদ্ভুত বলে মনে হয়। তাই একদিন সুরজিৎ লুকিয়ে লুকিয়ে তার এক ডাক্তার বন্ধু তুষারের কাছে অর্পিতাকে নিয়ে যায়। আর সুরজিৎ তুষারকে তার মনের কথা খুলে বলে। আর বলিস না তুষার, এমন এক মেয়েকে বিয়ে করলাম, সারাদিন মোষের মতো খাবার খেতেই থাকে। তুই দয়া করে পরীক্ষা করে দেখ যে আমার বউয়ের পেটের মধ্যে কোনো রাক্ষস আছে কিনা। তা না হলে এরকম মেয়েকে নিয়ে সংসার করা খুব মুশকিল হয়ে যাবে। কোনোদিন হয়তো আমাকেও চিবিয়ে খেয়ে ফেলবে। ডাক্তার দেখাতে এসেছি, তাও এইভাবে খাবার খেয়ে যাচ্ছে। ও খাবার ছাড়া কিছুই বোঝে না রে ভাই। ডাক্তার তুষার অর্পিতার কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর জানায় যে অর্পিতার শরীরের মধ্যে এক ধরনের বিরল রোগ ধরা পড়েছে। আর সেই রোগের কারণেই অর্পিতা সবসময় প্রচন্ড পরিমাণে খিদে পায়। তাই তুষার অর্পিতাকে খাওয়ানোর জন্য বেশ কিছু ওষুধের নাম লিখে দেয়, যাতে করে অর্পিতার খিদের পরিমাণ কমানো যায়। আর সুরজিৎ তার ডাক্তার বন্ধুর কথা মতো অর্পিতাকে সেই ওষুধগুলো সময় মতো খাওয়াতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অর্পিতার খিদের পরিমাণ অনেকটাই কমে আসে। আর 1 মাসের মধ্যে অর্পিতা একদম সুস্থ স্বাভাবিক মানুষদের মতো খাবার খেতে শুরু করে, যার ফলে সুরজিৎ প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর ধীরে ধীরে অর্পিতা মোটা থেকে অনেকটাই রোগা হয়ে আসে। তাই তাকে আর কেউ কখনো মোষ বলে ডাকে না। এভাবেই অর্পিতা হাসি খুশি সংসার করতে থাকে। রামপ্রকাশ বাবু এক অনেক বড় ধনী শিল্পপতি ছিল। সে তার 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাস করে। তবে রামপ্রকাশ বাবুর 2 মেয়ে একেবারে বিপরীত রকমের দেখতে ছিল। যেখানে বড় মেয়ে পিয়ালি দেখতে সুন্দর হলেও সে প্রচন্ড পরিমাণে মোটা ছিল। আর অন্যদিকে তার ছোট মেয়ে মৌমিতা যেমনই দেখতে সুন্দর, তেমনই রোগা চিপচিপে তার ফিগার ছিল। আর পিয়ালি অনেক বেশি মোটা হওয়ায় তার বাবা মা কিছুতেই তার বিয়ে দিতে পারে না, কারণ অত্যাধিক মোটা হওয়ার কারণে একের পর এক পাত্রপক্ষ পিয়ালিকে রিজেক্ট করে চলে যেতে থাকে। আর একদিন যখন রামপ্রকাশ বাবু নিজের অফিসে যায়, তখনই তার অফিসে কর্মরত এক যুবক বিকাশের দিকে চোখ পড়ে। বিকাশ মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সে দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। তাই রামপ্রকাশ বাবু মনে মনে ঠিক করে বিকাশের সঙ্গে সে কোনো মতে তার বড় মেয়ের বিয়েটা দেবে। বিকাশ, আমি তোমাকে একটা অফার করতে চাই। আসলে তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি দেখতে যেমনই হ্যান্ডসাম তেমনই ড্রেসিং, আর কাজ করার ক্ষেত্রে তোমার আলাদাই ট্যালেন্ট আছে। সেই জন্য আমি তোমাকে আমার বাড়ির জামাই করতে চাই। বুঝতেই তো পারছো, আমার মতো ধনী ব্যক্তির জামাই হতে সব ছেলেই চাইবে, কিন্তু তবু আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করেছি। এবার তুমি তোমার মতামত জানাও। রামপ্রকাশ বাবুর কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। টাকা পয়সার লোভে পড়ে বিকাশ তখনই রামপ্রকাশ বাবুর প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং তার মা মালতী দেবী পিয়ালিকে দেখতে যায়। প্রথমে পিয়ালিকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হলেও টাকা পয়সার লোভের কাছে সে সম্পূর্ণভাবে হার মানে। তাই খুব সহজেই সে মোটা পিয়ালিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে পিয়ালি দেখতে মোটা হলেও তা নিয়ে বিকাশের মায়ের কোনো সমস্যা থাকে না, কারণ মালতী দেবী খুবই ভালো মনের মানুষ ছিল। এর ফলে 2 পরিবারের সহমতে কিছুদিনের মধ্যেই পিয়ালি এবং বিকাশের বিয়ে ঠিক করা হয়। বিয়ের দিন। কি রে বিকাশ, টাকা পয়সার লোভে এতটাই অন্ধ হয়ে গেলি? আমরা জানি তো শ্বশুর মশাই খুবই বড় লোক, কিন্তু তাই বলে এরকম মোটা হাতির মতো মেয়েকে তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি? তোর বউয়ের পাশে দাঁড়ালে তোকে তো একটা ছোট পিঁপড়া কিংবা মশার মতো দেখতে লাগবে রে। শোন ভাই, এখন তো তুই ভালো মতোই ফাঁদে ফেসে গেছিস। এখন আর কিছু করারও নেই, বিয়েতে তোকে ওই মুটকিকেই করতে হবে। তবে শোন, একটা ভালো সাজেশন দিচ্ছি, বিয়ের পর তোর মোটা বউয়ের সঙ্গে যেন ঝগড়া করতে যাস না। ভুলেও তোর মোটা বউকে কিন্তু রাগাবি না বলে দিলাম, তা না হলে তোর মোটা বউ তোকে ফুটবলের মতো শট মেরে দেবে। তোকে নিয়ে বাস্কেটবল খেলার মতো ক্ষমতা আছে তোর বউয়ের। বন্ধুদের মুখে এমন কথা শুনে বিকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে কোনো রকমের নিজের রাগ নিয়ন্ত্রণ করে।
তবে ভাই তোর মোটা বউ তাতে কি হয়েছে? তোর শালি কিন্তু দেখতে একেবারে হিরোইনদের মতো। একবার তাকিয়ে দেখ, তোর শালি দেখতে কত রোগা আর কত সুন্দর। আমরা তো তখন থেকে তোর শালির দিকেই হাঁ করে তাকিয়ে আছি, কিন্তু কিছুতেই তোর শালির দিক থেকে চোখ সরাতে পারছি না। এখন তাহলে তোর দুই হাতে দুটো লাড্ডু আছে ভাই, এক হাতে তোর বউ, অন্য হাতে তোর শালি। বিয়ে মোটা মেয়ের সঙ্গে হচ্ছে তাতে কি হয়েছে? তার সাথে কিন্তু তুই একটা ছিপছিপে রোগা সুন্দর শালিও পেয়ে যাচ্ছিস। দেখিস চেষ্টা করে, যদি শালিটাকে পটাতে পারিস। তুই কিন্তু আরেকটু চালাকি করলে শালিটাকে বিয়ে করতে পারতিস। বন্ধুদের মুখে এমন কথা শুনি বিকাশ মনে মনে ভাবে তার বন্ধুরা একদম ঠিক কথাই বলছে। তার বন্ধুদের কথাগুলো বিকাশের মস্তিষ্কে বেশ ভালো মতোই প্রভাব ফেলে। আসলে বিকাশের আগে পিয়ালির ছোট বোনকে দেখেনি, কারণ ইচ্ছা করে পিয়ালির বাবা মা বিকাশ এবং তার মায়ের সামনে মৌমিতাকে নিয়ে আসেনি, যাতে করে বিকাশ তার সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারে। বিকাশ তাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে আর সে মনে মনে পিয়ালিকে বিয়ে করার জন্য অনুশোচনা করতে থাকে, কিন্তু নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বিকাশ পিয়ালিকেই বিয়ে করে। তবে বিয়ের পরও বিকাশ শুধুমাত্র তার সুন্দরী শালীর কথাই ভাবতে থাকে। বিকাশ, কি ভাবছো তুমি এত? আমি তখন থেকে বলছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো, তুমি তো কিছুতেই আমার দিকে তাকাচ্ছ না। দেখো, এই সুন্দর শাড়িটা বাবা মা আজকে পাঠিয়েছে, আর তোমার জন্য কিন্তু বাবা মা কোট প্যান্ট পাঠিয়েছে। তোমাকে দেখে আবার কেমন লাগবে? দেখো, সত্যি কথা বলতে তুমি আবার রাগ করো না জানো, তুমি কিন্তু অত্যাধিক মোটা, সেই জন্য এই 6 মিটারের শাড়ি তোমার গায়ে বড্ড ছোট বলে মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার গায়ে জড়ানো শাড়ি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে। ছাড়ো ছাড়ো, শাড়ি পরার তোমার কোনো দরকার নেই। তুমি তোমার বোনের মতো রোগা হলে তোমাকে শাড়ি পরলে ভালো লাগতো। আচ্ছা, তোমার বোন অত রোগা, তুমি এত মোটা কেন বলো তো? আরে, সব মানুষ কি একরকমের হয় বলতো? আমার বোন রোগা কারণ ও সবসময় জিম করতেই ব্যস্ত থাকে, আর ও তো সবসময় নিজের ডায়েট নিয়েই পড়ে থাকে, ঠিক মতো কোনো খাবার খেতেই চায় না। আর আমি তোমার বোনের একেবারেই বিপরীত। আমার ভালো ভালো খাবার রান্না করে খেতেও যেমন ভালো লাগে, তেমন অন্য কাউকে খাওয়াতেও ভালো লাগে। আচ্ছা নাও, এবার তাড়াতাড়ি করো, আমাদেরকে এখনই বাপের বাড়িতে যেতে হবে, বাবা মা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। পিয়ালির মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সে তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে তৈরি হয়ে নিজের বউকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। আর তখনই পিয়ালির ছোট বোন ঘর্মক্লান্ত হয়ে জিম থেকে বাড়িতে ফিরে আসে, আর মৌমিতাকে জিমের ড্রেস পরে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ মৌমিতাকে দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে। বিকাশ চাইলেও মৌমিতার দিক থেকে চোখ ফেরাতে পারে না। এই যে, হ্যালো জামাই বাবু, কোন দিকে তাকিয়ে আছো? আমাকে দেখতে বুঝি এতটাই সুন্দর যে তুমি আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছো না? হ্যাঁ, আমি জানি আমি দেখতে সুন্দরী, তাই তো আমার পেছনে সব ছেলেই পাগল। আলাদা করে আমার আর প্রশংসা করার কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, কখন এসেছো তোমরা সেটা বলো। এই তো কিছুক্ষণ আগেই এলাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কখন আমার সুন্দরী শালিটা আসবে আর চোখ ভরে আমি শালিটাকে দেখবো। সত্যি তোমার মতো এত সুন্দরীকে দেখে যে কোনো ছেলে তো পাগল হবেই। এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমার ওই মোটা দিদিকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলে কিন্তু লাভ হতো। একদম ঠিক বলেছো। আমার মুটকি দিদি যে তোমার মতো একজন হ্যান্ডসাম বর পাবে, এটা তো আমি ভাবতেই পারিনি। তোমার ফটো দেখে আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, তুমি তো এখন আমার জামাই বাবু হয়ে গেলে, এখন চাইলেও তো কিছু করার নেই। তবে শোনো, তোমার মতো হ্যান্ডসাম ছেলে যদি পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, কেমন? এভাবেই মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে গল্পগুজব করতে থাকে। বিকাশ এখন সারাক্ষণ শ্বশুর বাড়িতে শুধুমাত্র তার শালীর সঙ্গেই গল্প করতে ব্যস্ত থাকে, কিন্তু পিয়ালি খুবই সরল সিধেসাদা হওয়ায় সে তাদের উপর কোনো রকম ভাবে সন্দেহ করে না। আর এরকম ভাবে 3-4 দিন কাটে, কিন্তু বিকাশ কিছুতেই নিজের বাড়িতে ফিরে যাওয়ার কোনো নাম করে না। তাই পিয়ালি বলে, কি গো, 3-4 দিন হয়ে গেল, আমরা বাড়ি কবে যাব? শাশুড়ি মা তো বারবার ফোন করছেন, এবার কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। চলো, আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আমি বুঝতেই পারছি এখানে থাকতে তোমার খুব ভালো লাগছে, কিন্তু বাড়িতেও তো যেতে হবে। বাড়িতে মা একা একা আছেন, আমরা না হয় কদিন পরে আবার আসবো, কেমন? এভাবেই অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ তার বউকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু বিকাশ বাড়িতে চলে যাওয়ার ফলে মৌমিতার একদমই কিছু ভালো লাগে না, কারণ এই কয়েকদিনের মধ্যেই বিকাশ এবং মৌমিতার মধ্যে ভালো মতো বন্ধুত্ব গড়ে ওঠে। তাই মৌমিতা নিজের দিদির বাড়িতে যাবে বলে ঠিক করে, যাতে সে তার জামাইবাবুর সঙ্গে সময় কাটাতে পারে। হ্যালো দিদি, বলছি বাবা মা না বাড়িতে নেই, কোনো এক দরকারি কাজে বাবা মা 10-15 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে। তাই বাবা আমাকে বললো একা একা বাড়িতে থাকার দরকার নেই, তাই আমি ঠিক করেছি তোদের বাড়িতে গিয়েই এখন কিছুদিন থাকবো। আমি আজকেই আসছি, ওকে? এভাবে মৌমিতা মিথ্যা কথা বলে তার দিদির বাড়িতে চলে যায়। আর মৌমিতাকে দেখে বিকাশ প্রচন্ড পরিমাণে খুশি হয়। তখন থেকে মৌমিতা এবং বিকাশ একে অপরের সঙ্গে আলাদা করে সময় কাটানোর সুযোগ খুঁজতে শুরু করে দেয়।
দিদি, আমার না বাড়িতে থাকতে ভালো লাগছে না, চল না আমি আর তুই একটু বাইরে থেকে হেঁটে আসি, কারণ এমনিতেই এখন তোদের বাড়িতে আছি, আমি জিম করতে পারবো না, আর আমি যদি একটুও হাঁটাচলা না করি তাহলে তো আমি মোটা হয়ে যাব। না রে বোন, এখন আমার বাইরে যেতে ইচ্ছা করছে না, সকাল থেকে উঠে কাজকর্ম করে এই খাওয়া দাওয়া করলাম, এখন আবার বাসন মাজতে হবে। তুই বরং তোর জামাইবাবুর সঙ্গে বাইরে থেকে ঘুরে আয়। বিকাশ, যাও তো আমার বোনকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো। পিয়ালির কথা শুনে মমিত এবং বিকাশ দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনে তখনই বাইরে ঘুরতে চলে যায়, আর এদিকে পিয়ালি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আসলে পিয়ালি দেখতে মোটা হলেও আর বড়লোকের মেয়ে হলেও সে খুবই সংস্কারী এবং গুণবতী মেয়ে ছিল। শ্বশুর বাড়িতে আসার পর থেকে সে তাদের গোটা সংসারকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, আর এতে করে পিয়ালির শাশুড়ি মা মালতী দেবী পিয়ালিকে নিয়ে খুবই সন্তুষ্ট। এভাবেই দু একদিন কাটে, আর মমিত এবং বিকাশ একে অপরের খুবই কাছে চলে আসে। একদিন, আমারও তোমাকে ছাড়া থাকতে ভালো লাগছে না মৌমিতা, কিন্তু তবে চিন্তা করো না, তোমার দিদির সঙ্গে আমার যেমন বিয়ে হয়েছে, আমি চাইলেও কিন্তু ওকে ডিভোর্সও দিতে পারি। আমি তোমার দিদিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করব। ঠিক এমন সময় সেখানে পিয়ালি এবং তার শাশুড়ি মা চলে আসে। পিয়ালি তার স্বামী এবং বোনের মুখে এমন কথা শুনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। মমিতা, তুই আমার নিজের বোন হয়ে এরকম একটা কাণ্ড ঘটাতে পারলি? তোর লজ্জা করে না? তুই নিজের দিদির সংসার ভাঙছিস। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি এখনই বাবা মাকে ফোন করে সব জানাবো। আর বিকাশ, আমার বোনকেই যখন তোমার এতই পছন্দ, তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন বলো? ভুল করেছি, তোমাকে বিয়ে করে ভুল করেছি। তোমার মতো মুটকি মেয়েকে আমার একদমই পছন্দ নয়, সেই জন্য আমি আমার ভুল শুধরে নিতে চাইছি। আর মৌমিতা এই বাড়ি থেকে কোথাও যাবে না, কারণ আমি কয়েকদিনের মধ্যেই মৌমিতাকে বিয়ে করব। তবে তার আগে আমি তোমাকে ডিভোর্স দেবো। ছেলের মুখে এরকম কথা শুনে এবং ছেলের এরকম কাণ্ড কারখানা দেখে মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু মালতী দেবী খুবই ঠান্ডা মাথায় পদক্ষেপ নেয়। বৌমা, আমার ছেলে একদম ঠিকই বলেছে, তোমার মতো মোটা মেয়েকে বৌমা হিসেবে আমারও পছন্দ নয়, আর মৌমিতাকে আমার খুব পছন্দ, আর আমি এবার মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। কিন্তু তার আগে মৌমিতাকে পরীক্ষা দিতে হবে। আমার বৌমা যেরকম বাড়ির বউ হিসেবে বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করে, সেরকমই মৌমিতাকেও সবকিছু সামলে দেখাতে হবে। আর মৌমিতা যদি আমাদের বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে পারে, তাহলেই আমি মৌমিতার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আর পিয়ালি, তোমাকে আমি নিজে বাপের বাড়িতে গিয়ে রেখে আসবো। পিয়ালি খুব সহজেই তার শাশুড়ি মায়ের ইশারা বুঝতে পেরে যায়, তাই পিয়ালি একদম চুপ করে থাকে। অন্যদিকে বিকাশ এবং মৌমিতাও প্রচন্ড পরিমাণে খুশি হয়। পরের দিন ভোরবেলা থেকেই মালতী দেবী তার কাজে লেগে পড়ে। কি হলো মৌমিতা, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? আজ বাদে কাল তুমি আমার বাড়ির বৌমা হবে, আর তুমি এখনো ঘুমাচ্ছ? তোমার দিদি কিন্তু ভোর 5টায় ঘুম থেকে ওঠে, তাই তোমাকেও এবার ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নাও। বাসন মাজবে, ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে, জামা কাপড় কেচে ছাদে মেলে আসবে। তারপর আবার রান্না বান্নাও আছে। আমার ছেলের অফিসের জন্য টিফিন বক্স প্যাক করবে, দুপুরে রান্না বান্না করবে, আর কি কি রান্না করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আপাতত এই কাজগুলো মাথায় রাখো। এভাবেই মালতী দেবী একের পর এক মৌমিতার উপর কাজের বোঝা চাপিয়ে দেয়। মৌমিতা যে কিনা বাপের বাড়িতে কোনো কাজই করতো না, তাকে এখন চাপে পড়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। আরে, তোমাকে জামা কাপড়গুলো কখন কাচতে বলেছি, এখনো হলো না? তুমি তো তোমার দিদির থেকে দেখতে অনেক রোগা, তাহলে তোমার কাজ করতে এত দেরি হচ্ছে কেন? তোমার দিদি মোটা হলেও বাড়ির সব কাজ কিন্তু ঝটপট করে দেয়। আর শোনো, জামা কাপড় কিন্তু তোমাকে হাতেই কাচতে হবে, তাই বেশি সময় লাগবে, তাড়াতাড়ি কাজ শুরু করো। আমাদের বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন নেই, কারণ আমরা তোমার বাবার মতো ধনী নই। বিয়ের পর তোমাকে এই গরিব বাড়িতেই থাকতে হবে কিন্তু। মৌমিতা কোনো কথা না বলে বাধ্য হয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এই বুড়ি তো বেশ ভালো মতোই আমার পরীক্ষা নিচ্ছে। একবার শুধু আমি বিকাশকে বিয়ে করি, তারপর বিকাশকে নিয়ে এই গরিবখানা থেকে আমি বেরিয়ে যাব। এরকম গরিবখানাতে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি একেবারে রাজপ্রাসাদের রানী থেকে বাড়ির চাকরানী হয়ে গেছি। এরকম ভাবে সময় কাটতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে মালতী দেবী মৌমিতার উপর অনেক বেশি পরিমাণে কাজের বোঝা চাপিয়ে দিতে থাকে। আর এভাবে সংসারের কাজকর্ম করতে করতে মৌমিতা বিকাশের সঙ্গে বসে 2 মিনিটও কথা বলার সময় পায় না। সেই সাথে মৌমিতা নিজের রূপচর্চা, শরীর চর্চা কিছুই করতে পারে না। এর ফলে মৌমিতার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। আর দেখতে দেখতে এভাবেই 10 দিন কাটে। কি ব্যাপার মৌমিতা, তুমি তো আমাকে ভুলেই গেছো। সারাদিন দেখছি শুধু সংসারের কাজকর্ম করেই যাচ্ছ, আর 2 দিন বাদে আমাদের বিয়ে হবে। বিয়ের পর তো তাহলে তুমি আমাকে ভুলেই যাবে। আর তাছাড়া দিন দিন তুমি দেখতে এরকম কালো হয়ে যাচ্ছ কেন?
শোনো বিকাশ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। 10 দিনে আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি বিয়ের পর আমার কি অবস্থা হবে। আর আমাকে যদি তুমি একান্তই বিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমার বুড়ি গরিব মা আর এই গরিব বাড়ি ছেড়ে আমার সঙ্গে তোমাকে বেরিয়ে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে বলো। মৌমিতার মুখে এমন কথা শুনে বিকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। চুপ করো, তোমার লজ্জা করলো না এরকম কথা বলতে? তুমি যে কেমন মেয়ে আমি খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। তোমাকে বিয়ে করলে আমার আর আমার মায়ের জীবন একবারে শেষ হয়ে যাবে। তোমার চেয়ে তোমার দিদি অনেক ভালো। দিদি একমাত্র আমার বউ হওয়ার যোগ্য। তুমি আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি ভালো মতোই বুঝতে পেরেছি। বিকাশের কথা শুনে মৌমিতা রাগ করে সেদিনই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই দেখে পিয়ালি এবং তার শাশুড়ি মা দুজনেই মুচকি মুচকি হাসতে থাকে। আর বিকাশ তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে বিকাশ তার বউকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেয়। এভাবেই পিয়ালি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি সংসার করতে শুরু করে।